স্বামী মহাদেব নিজের খেয়ালে বেরিয়ে পড়তেন লম্বা সময়ের জন্য, আর দেবী পার্বতী কৈলাসে একা হয়ে যেতেন। তার ওপর শিবের গঠন যেহেতু মানুষের মতো ছিল না, তাকে যক্ষস্বরূপ অর্থাৎ যার উৎস জাগতিক নয় বলা হতো, তাই পার্বতী তার সন্তান ধারণ করতে পারছিলেন না। এই একাকিত্ব আর মাতৃত্বের টানে পার্বতী একদিন এক দারুণ উপায় বের করলেন। তিনি নিজের শরীর থেকে চন্দন বাটা নিয়ে তার সাথে মাটি মিশিয়ে একটি শিশুর মূর্তি গড়লেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। শুনতে অবাক লাগছে? আজকের দিনে সায়েন্সও কিন্তু ক্লোনিং বা এপিথেলিয়াল সেল থেকে জীবন তৈরির কথা বলছে। যাই হোক, পার্বতীর নিঃশ্বাসে প্রাণ পেলেন এক ছোট্ট ফুটফুটে ছেলে। কয়েক বছর পর ছেলেটি যখন বছর 10 তখন শিব তার গন্ধের নিয়ে হঠাৎ ফিরে এলেন। পার্বতী তখন স্নান করছিলেন আর ছেলেকে দরজায় পাহারায় রেখে বলেছিলেন, কাউকে ঢুকতে দেবি না। ছেলেটি তো শিবকে আগে কখনো দেখেনি, তাই বাবা আসতেই সে পথ আটকে দাঁড়ালো। শিবের সেদিন মেজাজ ভালো ছিল না। তিনি কোনো বাধা মানতে রাজি হলেন না। তলোয়ারের এক কোপে ছেলেটির মাথা কেটে দিলেন এবং সোজা পার্বতীর কাছে গেলেন। পার্বতী শিবের হাতে রক্তাক্ত তলোয়ার দেখেই সবটা বুঝে গেলেন। বাইরে ছেলের মুন্ডহীন দেহ দেখে তিনি ক্রোধে ফেটে পড়লেন। শিব বোঝানোর চেষ্টা করলেন, আরে শান্ত হও, ও তো তোমার আসল ছেলে নয়, তুমি ওকে বানিয়েছ আর আমি মিটিয়ে দিয়েছি, সমস্যা কোথায়? কিন্তু পার্বতী তখন কিচ্ছু শুনতে নারাজ। পরিস্থিতি সামলাতে শিব তার এক অনুচর অর্থাৎ গণের মাথা কেটে ছেলেটির শরীরে জুড়ে দিলেন। গণেশ চতুর্থী হল সেই ঐতিহাসিক হেড ট্রান্সপ্ল্যান্টের দিন। যেহেতু তিনি গণদের দলপতির মাথা ছেলেটির দেহে লাগিয়েছিলেন, তাই তার নাম তিনি দিলেন গণপতি। কিন্তু হাতির মাথা এলো কোথা থেকে? আসুন সদ্গুরু এই বিষয়ে কি বলছেন জেনে নিই। আসলে শিবের এই গণরা পৃথিবীর প্রাণী ছিল না। পুরাণে তাদের বর্ণনা অনেকটা অন্য গ্রহের প্রাণীর মতো, যাদের অঙ্গ প্রত্যঙ্গে কোনো হাড় ছিল না। হাজার হাজার বছর পর ক্যালেন্ডারের শিল্পীরা যখন ছবি আঁকতে গেলেন, তখন তারা এই অদ্ভুত হাড়বিহীন অঙ্গ ব্যাপারটার মানে বুঝতে পারেননি। ভারতীয় সংস্কৃতিতে হাড়বিহীন অঙ্গ বলতে হাতির সুরকেই বোঝানো হতো। ব্যাস, তারা গণপতির মুখে এঁকে দিলেন আস্ত একটা হাতির মাথা। সত্যি বলতে মহাদেব আর পার্বতীর বাসস্থান হিমালয়ের মানস সরোবরের মতো উঁচু জায়গায় হাতির থাকা সম্ভবই না। তাই গণেশ হলেন গণপতি, গজপতি নন। গণপতি ছিলেন মারাত্মক জ্ঞানী আর বিদ্যার দেবতা, আর একই সঙ্গে গণেশ ছিলেন বেশ গোলগাল আর ভোজন রসিক। তাই গণেশ চতুর্থীর আসল তাৎপর্য শুধু ভালো মন্দ খাওয়া না, বরং নিজের বুদ্ধিকে কয়েক গুণ বাড়িয়ে তোলার চেষ্টা করা। আমাদের ভালো মানুষ হওয়ার দরকার নেই, দরকার বুদ্ধিমান বা সেন্সেবল মানুষ হওয়ার। যার বোধ বুদ্ধি আছে সে সবসময় সঠিক কাজটাই করবে। আর প্রকৃত বুদ্ধিমান হওয়ার একটাই উপায়, অস্তিত্বের সাথে অর্থাৎ প্রকৃতির সাথে এক সুরে নিজেকে মিলিয়ে নেওয়া। তাই এই গণেশ চতুর্থীতে পেট পুজোর পাশাপাশি নিজের ব্রেনটাকেও একটু আপগ্রেড করার চেষ্টা করুন। নমস্কার।